আসসালামু আলাইকুম। মানব প্রজাতির কিছুটা প্রবৃত্তিগত, অর্থাৎ ইংরেজিতে সম্ভবত জেনেটিক বলে, এই প্রবৃত্তিগত গুণাগুণ রয়েছে। রাগ, মান অভিমান, কান্না, অনুভব, অনুশোচনা, এই ধরনের অনেক কিছু। তার ভিতরে যেগুলো জাতীয় পর্যায় মানে ভিতরে গচ্ছিত থাকে এবং চূড়ান্ত রূপে সেগুলো প্রকাশ পায়, তার ভিতরে চাহিদাটা, মানবজাতি অনেক ধরনের চাহিদা আছে। তার ভিতরে কয়েকটা যদি বলি, আমি শুধু একটা নিয়ে আলোচনা করব। সেটা হলো তার অবস্থানগত যে অস্তিত্বের জানান দেওয়াটা, অস্তিত্ব রক্ষার ব্যাপারে মানব প্রজাতি কতটুকুন সজাগ। তারও একটা অংশ হচ্ছে নেতৃত্ব দেওয়া। একজন মানুষ আর একজন মানুষকে নেতা বানায়। একজন মানুষকে তার হাতে তার নিরাপত্তার দায়ভার অর্পণ করে বিভিন্নভাবে, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমাদের সামাজিক, আঞ্চলিক বা রাষ্ট্রীয় কাঠামোতে এই নিরাপত্তা, এই নিজেকে প্রতিরক্ষা, নিজেকে নিরাপদ রাখবার জন্য যে দায়িত্ব অর্পণ করে যে সিস্টেমে, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে সে তাকে নিরাপদ রাখতে চায়, সুরক্ষিত রাখতে চায়। সে তার গুণগত মান, অর্থাৎ নিজের অস্তিত্বের যে অবস্থান, সেটাকে সমুন্নত রাখতে চায় সারা পৃথিবীর মানুষের সাথে তাল মিলিয়ে। একজন মানুষ কখনোই দুর্বল নেতৃত্ব, ধোঁকাবাজ নেতৃত্ব, পাচারকারী নেতৃত্ব বা এগুলো কি বলে, 420, অর্থ পাচারকারী, প্রতারক, এই ধরনের কোনো নেতৃত্ব মেনে নিতে চায় না, মেনে নেয় না। দুর্বল, শারীরিক দুর্বল, মানসিক দুর্বল, চিত্তের দুর্বলতা, অথবা যে জনগোষ্ঠী দিয়ে একটি দুর্বল সরকার নেতৃত্ব তৈরি করে, সেই ধরনের সরকারও জনগণ মেনে নেয় না, মেনে নেবে না। এটা যুগ যুগ ধরে, সময় সময় মানুষ সবসময় শক্তিশালী নেতৃত্ব পছন্দ করে। শক্তিশালী মানুষকে সমাজের নেতা বানায়, শক্তিশালী মানুষকে তারা তাদের মাতব্বর নির্বাচন করে, শক্তিশালী দলের ভিতরে যে তাকেই তাদের কর্তৃত্ব অর্পণ করে। কারণ একজন শক্তিশালী নেতা থাকলে, শক্তিশালী নেতৃত্ব থাকলে নিজের নিরাপত্তা থাকে, সামাজিক নিরাপত্তা থাকে, পরিবারের নিরাপত্তা থাকে, রাষ্ট্রের নিরাপত্তা থাকে। কিন্তু সেই নিরাপত্তা রাখার দায়িত্বে ব্যক্তিবর্গ যদি অর্থ পাচারকারী হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়, জনগণের সাথে বিভিন্ন ধরনের প্রহসনমূলক আচরণ তৈরি করে ক্ষমতায় থেকে নেতা হয়ে থাকতে চাই, অথচ নেতার বৈশিষ্ট্যবিহীন হয়ে পড়ে, সেই ধরনের পরিস্থিতি শিকার হলেই জনগণ উগ্র হয়ে ওঠে, উগ্রবাদী হয়ে ওঠে, বিপ্লবী হয়ে ওঠে এবং যে কোনো মুহূর্তেই সেই সরকারকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে উদ্যত হয়। জুলাই আগস্টের যে আন্দোলন, এটি শুধু ছাত্র বৈষম্যের একটি ইস্যু মাত্র। মানুষের ভিতরে দিনে 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 ক্ষোভ সঞ্চারিত হয়। মানুষ নিজেই জানে না তার ভিতরে কিসের ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ এই অসহায়ত্বের, সামাজিক জীবনে অসহায়ত্ব বোধ করে, রাষ্ট্রীয় জীবনে অসহায়ত্ব বোধ করে যখন দেখে যে চারিদিক শক্তিশালী রাষ্ট্রনায়ক, শক্তিশালী দেশ গঠিত হচ্ছে, তারা অর্থশালী হয়ে উঠছে, তারা ক্ষমতাশালী হয়ে উঠছে, তারা যুদ্ধেন্বেষী হয়ে উঠছে, তাদের প্রভাব সারা বিশ্বে প্রভাবিত হচ্ছে, অথচ আমরা নিষ্ক্রিয়। আমাদের সরকার দুর্বল, আমাদের নেতৃত্ব দুর্বল। মানুষ এই জায়গা তার নিজের ভিতরে ক্ষোভে ফুঁসতে থাকে এবং যে কোনো একটা ইস্যুকে তারা সামনে নিয়ে এসেই সেই আন্দোলনমুখী বা ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় নেমে আসে। তখন তারা মৃত্যুকে ভয় করে না। এই যে পরিস্থিতির তৈরি হয়, এটা দিনে দিনে, সময় সময়, আস্তে আস্তে, একদিনেই হয় না, যুগ ধরে হয়, কয়েক যুগ ধরে হয়, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির অর্থাৎ 50 বছর ধরে হয়। এই ধরনের ক্ষোভ তৈরি হতে, জনগণের ভিতরে স্ফুলিঙ্গ তৈরি হতে, ধিকে 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 জ্বলে জ্বলে জাগুনের অগ্নিকুণ্ড হয়। সেটা এক সময়ে যে কোনো একটা ইস্যুকে অবলম্বন করে তার প্রতিফলন, তার প্রভাব সরকারের উপরে গিয়ে বর্তায়। জুলাই আগস্টের যে আন্দোলন 24-এর, এটা কিন্তু ছাত্র বৈষম্য আন্দোলন, এটা একটা মাত্র পয়েন্ট, একটা মাত্র ইস্যু ছিল সেটা।
কিন্তু এর সাথে মানুষের ভিতরে আরও অনেক ক্ষোভ, রাগ জমা হয়েছিল। সেটাকে একসাথে ওই একটা ইস্যুকে কেন্দ্র করে পুরা জাতি ওই সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছিল। শুধু ওই সরকার না, ওই সময় তখন সরকার ছিল তাই, যে কোনো সময় যে কোনো সরকারের বিরুদ্ধেই জনগণ ক্ষেপে উঠতে পারে। জনগণ তার সরকারের বাধা শৃঙ্খলার বৈধ ভেদ করে ফেলতে পারে কি কি পরিস্থিতি হলে। অর্থনৈতিক দুর্বলতা সেগুলো জনগণ সয়ে নেয়, সামাজিক অভ্যন্তরীণ যাই হোক সেটাও সয়ে নেয়। কিন্তু অন্য কোনো দেশ, অন্য কোনো সরকার, অন্য কোনো প্রভাব যদি তার জাতির উপরে, সেই দেশের উপরে, সেই জনগণটির উপরে তাদের হস্তক্ষেপ করতে চায়, তারা যদি জনগণকে হেয় মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সরকার দেখা যাচ্ছে পদক্ষেপ নিচ্ছে না, সরকার সেটাকে ভ্রুক্ষেপ করছে না, দেশের মানুষ সারা বিশ্বে অপমানিত হচ্ছে, পদলোচিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, কিন্তু দেশের সরকার একেবারে উদাসীন। তারা শুধু তাদের আখের গোছাতে ব্যস্ত, তাদের ব্যবসা বাণিজ্য গোছাতে ব্যস্ত, তাদের দলীয় পদ পদবীর সাথে সরকারের এমপি মন্ত্রী হয়ে বড় বড় রাষ্ট্রীয় পদ পদবীগুলোকে ভোগ করে তারা বিভোর ঘুমে, মদের নেশায় বুঁদ হয়ে বিভোর ঘুমে উদাসীন, নারী নিয়ে, জৌলুস নিয়ে, বিভিন্ন মাদকতার ভিতরে নিজেরা যখন উন্মুদ হয়ে পড়ে, বুধ হয়ে পড়ে, যখন নারীর পায়ের নিচেই হানি ট্র্যাপ বলেন, মানি ট্র্যাপ বলেন, বিভিন্নভাবে তারা নেতৃত্বহীন হয়ে পড়েন। কিন্তু জনগণ তাদেরকে নেতা বানিয়েছিল, তাদেরকে শক্তিশালী মানুষের হিসাবে জনগণের সমস্ত পাওয়ার তাদের হাতে তুলে দিয়েছিল, তারা যেন দেশকে সুরক্ষা করে। কিন্তু সেইটা ভুলে তারা নেশার ঘরে, আবেগের ঘরে লোভী হয়ে বিভিন্ন বিষয়ে, নারী লোভী, অর্থলোভী, ক্ষমতার লোভী, দেশ দেশান্তরে প্রচুর পরিমাণ বিলাস বৈভবের লোভী হয়ে পড়ে নিজের কর্তৃত্বকে মানে নিজের আয়ত্তহীন হয়ে পড়ে। তখনই জনগণ সেই সরকার, সেই নেতৃত্বকে আর মেনে নেয় না, মেনে নিতে চায় না। অতএব আন্দোলন অসম্ভাব্য হয়ে পড়ে। এই জায়গা থেকে বাঁচতেই আমি এই মুহূর্তে এই ভিডিওটা বানাচ্ছি, এই জন্য পুরা দেশ, পুরা জাতি কিন্তু তাকিয়ে আছে সরকারের দিকে। সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ এই রাষ্ট্রের নিরাপত্তার সাথে পুরা জাতির ভাগ্য উন্নয়ন, পুরা জাতির মান সম্মান অবলম্বন করে। যে দেশে 18 কোটি মানুষ, 36 কোটি হাত যুদ্ধের জন্য প্রস্তুত, যে দেশের নারী পুরুষ মিনিমাম 15 কোটি, সে দেশের মানুষ একটি দুর্বল নেতৃত্ব, দুর্বল সরকারকে সম্মানের চোখে দেখবে না। মানুষ চায় তার নেতৃত্ব শক্তিশালী থাক, নেতৃত্বের মাধ্যমে প্রতিটি জনগণ এক একটি শক্তিশালী নাগরিক হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কৃতিত্বকে প্রকাশ করুক। সামনে বাজেটের কোথায়, কোন খাতে কি বরাদ্দ হবে, সরকারকে জনগণের সাথে সমন্বয়, মন মানসিকতার সাথে, পরিস্থিতির সাথে, জনগণের এই সেন্টিমেন্টের সাথে তাল মিলিয়ে বাজেটের দিকে হাঁটতে হবে। যদি বিলাসবহুল আরামদায়ক ওই গাড়ি, ওই ফ্রিজ, ওই এসি, বিভিন্ন ধরনের ভোগ বিলাসিতা পণ্যর দিকে ঝুঁকে পড়ে জাতি, সে জাতি অবশ্যই সামনের দিনে নির্মূল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনিদের আজ কেন এই দুর্দশা, মিডল ইস্টে পশ্চিমা দেশ কেন আমেরিকার তফলিবাহক হয়ে পড়েছে, আমেরিকার ফোর্স কেন তাদের দেশে, তারা নিজেরা কেন নিজেদেরকে রক্ষা করতে পারছে না। অর্থাৎ ভোগ বিলাসিতার মোহে এতটা তারা উন্মাদ হয়ে পড়েছিল, টাকা, মদ, নারীর নেশায়, যে তারা তাদের অস্তিত্ব হারানোর সমস্ত কিছুই হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারা তাদের হাতের তরবারি ফেলে দিয়েছিল, তারা তাদের কোমরবদ্ধ তরবারির খাপ ফেলে দিয়েছিল, তারা তাদের ধনাগার খুলে দিয়েছিল বিলাসিতার জন্য, তারা তাদের প্রাসাদ খুলে দিয়েছে বিলাসিতার জন্য, তারা তাদের নারীদেরকে উন্মুক্ত করে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছেন লজ্জাহীনভাবে, শুধু তারা ভোগ বিলাসিতার মোহে। অতএব আজকে বর্তমান মধ্যপ্রাচ্যের যে পুরুষ, সেই পুরুষত্বহীনতার যে দায়ভার, এটা আরও 100 বৎসর থেকে সেই পুরুষদেরই, যে পুরুষ না হয়ে পুরুষত্বহীন নেতৃত্বের মোহে তারা উন্মাদ ছিল। আমার বাংলাদেশের কথা আমি বলি, আমার দেশের পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি ধামকি আসছে, তারা নিজেরা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে যে দেশে বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাখতে চায়, অর্থাৎ নিরাপত্তাহীন অবস্থায়
এদেশকে রাখতে চায়, যে কোনো মুহূর্তে তারা এদেশের বিরুদ্ধে অগ্নিঝরা মানুষের আবেগকে ব্যবহার করতে চায়, সে দেশের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। পারমাণবিক অস্ত্র অনিবার্য হয়ে পড়েছে বাংলাদেশের জন্য, আমাদের মান সম্মানের জন্য, অস্তিত্বের জন্য। কেন হবে না? কেন অসম্ভব? কোনো কিছুই অসম্ভব না যদি জনগণ সরকারের সাথে থাকে, আর সেই সরকার যদি জনগণ এবং দেশের সার্বভৌমত্বের জন্য নিজেরা উন্মুখ থাকে। গবেষণা খাতে অঢেল অর্থ দিতে হবে এবং সেই অর্থ প্রায়োগিকভাবে পরীক্ষা নিরীক্ষার ভিতরে রাখতে হবে, যেন এই অর্থ পাচার হয়ে না যায়। বিজ্ঞানী তৈরি করতে হবে, পরমাণু বিজ্ঞানী তৈরি করতে হবে, প্রযুক্তির বিজ্ঞানী তৈরি করতে হবে। হাজার হাজার শিক্ষক দিয়ে, আর্টসের শিক্ষক দিয়ে কী করবো আমরা? পৌরনীতি, ভূগোলের শিক্ষক, এত শিক্ষক দিয়ে কী করবো আমরা? শিক্ষার জন্য দরকার আছে সেটা এতটাই নয় যে আমাদের অস্তিত্বের জায়গাটা খালি করে রাখে এমন কোনো শিক্ষা, যে শিক্ষা জাতির ভবিষ্যতের জন্য বিন্দু মাত্র কল্যাণকর নয়। আমাদের শিক্ষা প্রযুক্তিগত হইতে হবে, আমাদের শিক্ষা ডিপ্লোম্যাটিক হইতে হবে, আমাদের শিক্ষা কর্মদক্ষতার জনগণ সৃষ্টির জন্য, যে কর্মদক্ষতা মানুষের জনগণের দুই হাতকে শক্তিশালী করবে। যে হাত তরবারি চালাতে পারবে, ভারী অস্ত্র চালাতে পারবে, যুদ্ধ বিমান চালাতে পারবে, পারমাণবিক অস্ত্র চালাতে পারবে, সেই ধরনের প্রযুক্তিগত হাত তৈরি করতে হবে। আমাদের প্রজন্ম সম্পূর্ণ প্রস্তুত, আমাদের মেধাবীরা সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু আমাদের সরকার কি সেই ক্ষেত্র তৈরি করতে দিতে আদতেই প্রস্তুত আছে? আমাদের সরকার কি ইয়াং জেনারেশনের চাহিদা পূরণের সক্ষম মনোভাব নিয়ে রাষ্ট্রের কখন কোনটা কি প্রয়োজন সেই পথে হাঁটছে, নাকি সেই লাঙল দিয়ে কৃষি খাতের কথা বলছে, নাকি তারা পোস্ট অফিসের সেই চিঠির যুগে ফিরে যেতে চাইছে, নাকি মোবাইল হাতে ধরিয়ে দিয়ে তারা ওয়াইফাইকে উন্মুক্ত করে দিয়ে ওই ওয়েস্টার্ন পোশাকধারীদের নৃত্য, গীত, নারীদের রসনা ভসনার দিকে যুব সমাজকে ধাবিত করতে যাচ্ছে? যদি যুব সমাজকে প্রয়োজনের মুহূর্তে প্রয়োজনীয়ভাবে গড়ে তুলতে হয়, প্রযুক্তির খাতকে বরাদ্দের ভিতরে এনে এমন একটি আবিষ্কারের উৎকর্ষতার জায়গায় পৌঁছাইতে হবে, যে কোনোভাবেই, যে কোনো হঠাৎ করে দেখা যাবে যে কোনো প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে, তাদের হাতে সেই ধরনের ম্যাটেরিয়াল, গবেষণাগার, সেই ধরনের প্রযুক্তিগত সমস্ত অ্যাক্সেস তাদের হাতে তুলে দিতে হবে, তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে তাদের জ্ঞান বিকাশের জন্য। চীনে প্রাইমারি স্কুলেতে তারা ঘড়ি, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স খেলনা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এমনকি কম্পিউটার অ্যাসেসারিজ তারা প্রাইমারি স্কুলেই তৈরি করতে সক্ষম। তাদের হাতে সেই ধরনের প্রযুক্তি, তথ্য, ছোট ক্ষুদ্র কারখানাগুলো গ্রামে গঞ্জে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে? মাতব্বর আর সাংবাদিকতায় ভরে গেছে। শুধু নেতা, শুধু নেতা, এত নেতার ভারে পুরা সমাজ এতটা ভারাক্রান্ত যে নেতা তাদের পায়ের উপর চেপে ধরে বসে আছে প্রত্যেকটি মানুষের বুকের উপরে। এত নেতা, যতটা বুক তার চেয়ে দ্বিগুণ পা হলো নেতার পা। এবং তারা এমনভাবে নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে, কোনো বুদ্ধিমান, কোনো মেধাবী মানুষ, কোনো জ্ঞানসম্পন্ন মানুষ যেন রাজনীতির ভিতরে, রাষ্ট্রের পরিচালনার ভিতরে ঢুকতে না পারে। এমন একটি মূর্খ, জ্ঞানহীন, অপদার্থ মানুষকে দিয়ে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে আছে, যে অঙ্গনটা ভেদ করা একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারের মতো ভেদ করা সাধারণ মানুষের সম্ভব নয়। মনে রাখবেন, আমি আবার কি বলছি, মানুষ আবার হয়তো পদদলিত হবে, ঘৃণিত হবে, চাপা পড়ে যাবে, চাবুকের নিচেই বর্ষিত হবে। কিন্তু আরও একটি বড় ধরনের বিপ্লব অনিবার্য এবং অনস্বীকার্য হয়ে পড়বে যদি জনগণকে তার মানসিক বিকাশের স্পেসকে উন্মুক্ত করে না দেওয়া হয় জনগণকে। এবং এই যে যুদ্ধ অস্ত্র আমাদের কেন কিনতে হবে? আমরা শুধু জাহাজ কাটবো, লোহা বার করবো, ইস্পাত আনবো, অ্যালুমিনিয়াম আনবো, ছোট অস্ত্র কারাগারে দেশ ভরে যাবে। প্রত্যেকটি নাগরিক তুখোরভাবে, শুধু অস্ত্রবাজ নয়, সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহৃত অস্ত্র চালানোর পারদর্শী হইতে হবে। পুরা বাংলাদেশ হবে এক একজন সৈনিকে ভরা, পুরা বাংলাদেশ হবে ক্যান্টনমেন্ট, পুরা বাংলাদেশ হবে পারমাণবিক অস্ত্র পরীক্ষাগারের গবেষণাগার। সেই সময় এখন এসেছে। পরাধীনতার শিকল ভাঙবার
গান, সুর, বিপ্লব, ইয়াং যুব সমাজের রক্ত বারবার এদেশে বিলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাজনীতিবিদরা বারবারই তার উপরে উঠে সমস্ত কিছুকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য তাদের অর্থ প্রাচুর্য, তাদের ভবিষ্যতের, তাদের সন্তানদের ভবিষ্যতের সকল ধরনের সুযোগ সুবিধা পথ উন্মুক্ত রেখে বাকি জনগণকে কৃত দাসের মতো করে রেখে যাওয়ার সর্বোপরি সর্বচেষ্টা করে যাচ্ছে তারা। আমি আশা করি 15-16 বছর তারেক রহমান লন্ডন থেকে এসেছে, সারা পৃথিবীর রাষ্ট্র পরিচালনার টেকনিক, রাষ্ট্রকে উন্নত প্রযুক্তিতে নিয়ে যেতে, উন্নত যুদ্ধর সাজে সাজাতে, দেশকে সারা পৃথিবীর বুকে স্বাবলম্বীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে সকল ধরনের আত্মিক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা তার ভিতরে স্থাপিত হয়েছে, তার ভিতরে এমনভাবে সেটি আছে বা সেটাকে তিনি এমনভাবে প্রকাশ করবেন যেন সত্যিকারের একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক দেশকে পরিচালনা করছে এবং যুব সমাজের যে সমন্বিত শক্তি সেটা রাষ্ট্রের কাজে ব্যবহৃত হচ্ছে। অন্তর্দ্বন্দ্ব, দলীয় দ্বন্দ্ব, ক্ষোভের দ্বন্দ্ব, অর্থনৈতিক বন্টনের দ্বন্দ্ব, সমস্ত জায়গা থেকে রাজনীতিবিদদের বেরিয়ে আসতে হবে, না হলে শুধু আমলিগ নয়, বিএনপি না, আমি আমলিগ বলেও ভুল বলছি, বিএনপি ভুল বলছি, যারা এই ধরনের লোভনীয় ক্ষমতাশালী স্বৈরার শাসক এবং মূর্খ জ্ঞানহীন নেতা যে দলেরই হোক, যখনই হোক নেতৃত্বে যাবে, জনগণ তাদেরকে উচ্ছিষ্টের মতো ছুঁড়ে ফেলে দেবে। কে বিএনপি, কে আমলিগকে ফেলে দেয়নি, আমলিগ দেশে আছে, আমলিগের সঠিক চিন্তাধারার রাজনীতি যদি দেশকে নিয়ে করে, আমলিগ রাজনীতি করবে। আর যদি অন্য কোনো দেশের তোষামদি করতে যাই, যারা করতে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, জনগণের রাজনীতির ক্ষমতা থেকে তাদেরকে অপমানসূচকভাবে বিতাড়িত হতে হবে। ঠিক তেমনি বিএনপিকে ছুঁড়ে ফেলে দেবে না, বিএনপি রাজনৈতিক সংগঠন রাজনীতি করবে, কিন্তু কতিপয় রাজনীতি যদি রাজনীতির নামে সেই অর্থ লোভসুর দিকে ধাবিত হয়, নারী লোভসুর দিকে ধাবিত হয়, নেতৃত্বের দিকে ঝুঁকে পড়ে, নেতৃত্ব পাওয়ার পরে উদাসীন হয়ে যায়, জনগণকে ইগনোর করে, জনগণের ভাবাবেগকে সঠিক জায়গায় উন্নীত করতে ব্যর্থ হয়, এই সময়ের জন্য জনগণের হাতে যে ধরনের প্রযুক্তি থাকার কথা ছিল, রাষ্ট্র হিসাবে যে ধরনের ক্ষমতা বিয়ার করার কথা ছিল, সেই ক্ষমতা যদি জনগণের হাত থেকে কেড়ে নেওয়া হয়, জনগণ আবার ক্ষমতা নিজের হাতে তুলে নেবে, কেড়ে নেবে এবং ওই সব চেয়ার পা দিয়ে লাথিয়ে গণভবনের মতো পুরো রাজ সিংহাসন ভেঙে তছনছ করে দেবে। জনগণকে রুখে দেওয়ার মতো ক্ষমতা কোনো সরকার রাখে না, কোনো ব্যক্তিও রাখে না, কিন্তু জনগণ বিশ্বাস করে যাদেরকে নেতৃত্ব দেয়, নেতা বানায়, তাদেরকে নিরাপদ রাখতে, তাদেরকে নিরাপত্তায় আচ্ছাদনে ঢেকে রাখতে যাদেরকে ক্ষমতা হস্তান্তর করে, তারা যদি অসহায়ত্ব বোধ করে, দুর্বল মনে করে, সে যে কেউ, যে কোনো দলেরই হোক না কেন, আবারও অসম্ভাবীভাবে হয়ে উঠবে বিপ্লব, অভ্যুত্থান, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। যদি বহির্বিশ্বের কাছে তারা অপমান বোধ করে, যদি বহির্বিশ্বের ইগনোরকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তারা যদি পৃথিবীর কাছে, মানুষের কাছে অপমান বোধ করে, সারা পৃথিবী জুড়ে এদেশের যারা মানুষ আছে, জ্ঞানী মানুষ এদেশে কেউ থাকে না, থাকতে পারে না, থাকতে দিচ্ছে না রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলো, সারা পৃথিবী থেকেই শক্তিশালী জ্ঞানী মানুষগুলো সমস্যাটা এমনভাবে চিৎকার করে দেশের দিকে ধাপিত হবে, বর্তমান রাজনৈতিক দল, নেতা দল কুকুরের মতো লেজ গুটিয়ে তখন কিন্তু পলাতে বাধ্য হবে। অতএব রাজনীতি যারা করেন, সরকার যারা পরিচালনা করেন, জনগণের সেন্টিমেন্টকে, এই সময়ের ইয়াং জেনারেশনের মেধার কি আকাঙ্ক্ষা, মেধার কিন্তু খোরাক থাকে প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ থেকে যুগ, শত বছর পরে পরে পৃথিবী উন্নততর নিজেকে অর্গানাইজ করছে, সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান উন্মুক্ত করে দিচ্ছে তাদের রাস্তা, পৃথিবী তাকে উন্নততর একটি জায়গায় ধাবিত করছে, স্থাপিত করছে, এবং সেটা করছে এই মানব জাতির দিয়ে, এই মানব সম্প্রদায়কে মেধাকে দিয়ে। অতএব মানব সম্প্রদায়ের মেধা 3 বছর, 5 বছর, 10 বছর পর পর কিন্তু নতুন জেনারেশন আসছে, তাদের সেই জেনারেশনের যে মেধার বিকাশ, ইন্টেলিজেন্সি বলেন, ইন্টেলেকচুয়ালিটি বলেন, উন্নত হচ্ছে, স্তর আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত হচ্ছে, এবং সেই উন্নত মেধার স্তর, নতুন নতুন খোরাকের চাহিদা বাড়ছে, তাদের মেধায়, তাদের
প্রবৃত্তিতে নূতন নূতন পথ, নূতন নূতন ডিমান্ড সামনে এসে হাজির হচ্ছে। তাদের বিবেক, তাদের বুদ্ধিমত্তা বিভিন্ন কিছুর প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাব যদি সরকার না বোঝে, সময়ের সাথে তাল মিলিয়ে যদি সরকার নিজেকে সেই মেধাবীদের সাথে তালে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়, এই রাজনীতি ধ্বংস হয়ে যাবে, একবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এর পরের প্রজন্ম যারা বিপ্লব করবে, যারা অভ্যুত্থান ঘটাবে, তারা এবার ভুল থেকে শিখেছে। তাদের অভ্যুত্থানকে কিভাবে লুটে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেই অভ্যুত্থানকে কিভাবে সম্পূর্ণ বিধ্বস্ত করে, বিলুপ্ত করে দিয়ে পুরনো ধারার রাজনীতিকে প্রতিস্থাপন করা হয়েছে, প্রত্যাবর্তন করা হয়েছে। নূতন জেনারেশন বিন্দু বিন্দু করে সেগুলো অবলোকন করছে এবং এই প্রজন্মের হাতেই আরেকটি বিপ্লব সংগঠিত হবে। তখন কিন্তু ক্যান্টনমেন্ট বলেন, ডক্টর ইউনূস বলেন, যেই আসুক না কেন, তারা রাজপথে দাঁড়িয়ে এই শপথ নেবে এবং এমন একটি বিপ্লবী সরকার এই বাংলার মাটিতে তৈরি হবে, যা কিউবার মতো, ফিদেল ক্যাস্ট্রোদের মতো রাষ্ট্রনায়ক, চীনেদের মতো, সিঙ্গাপুরদের মতো তরুণ রাষ্ট্রনায়করা, নেপালের মতো, ভুটানের মতো তরুণ রাষ্ট্রনায়করা এসে এদেশকে নূতনভাবে নেতৃত্ব দেবে। যদি মান সম্মান রক্ষা করতে চাই, সময়ের সাথে রাজনীতিবিদদের চারিত্রিক গুণাবলীর সাথে মনোভাব, চেতনাবোধ, চৈতন্যকে উন্নততর স্থানে যদি না রেখে, না বোঝে, সেই বোধোদয় যদি অঙ্কুরিত না হয়, অবিলম্বেই আরেকটি ধ্বংস অসম্ভবই হয়ে দাঁড়াবে। অতএব চারিদিক নজর রেখে নূতন জেনারেশনকে সাথে নিয়ে যে কোনো পদক্ষেপ নিতে হবে। সরকার এককভাবে কোনো পদক্ষেপ নিতে গেলে সর্বনাশ হয়ে যাবে। বিন্দু মাত্র পদস্খলন হলে একেবারে সমুদ্রে গিয়ে পড়বে, তার থেকে উদ্ধারের আর কোনো পথ থাকবে না। সেই ধরনের প্রস্তুত হচ্ছে, আন্তর্জাতিকভাবে সেই ধরনের ষড়যন্ত্র চলছে। চোখ যদি খোলা থাকে, দৃষ্টি যদি অভাবনীয়ভাবে সারা পৃথিবীময় দীপ্তি ঘটিয়ে থাকে, আপনিও বুঝবেন। আসসালামু আলাইকুম।